মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। শুনছেন সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা গল্প কম্পাস। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। মৌরিমা সেন, সত্যি নামটা অন্যরকম, তবে বেশ নাম। চিরাগ যে ঠিকানাটা দিয়েছিল সেটা আলিপুরের। পরদিন বাস ধরে সোজা নামলাম গিয়ে জাজেস কোর্টে। শীতের দিনের মিঠে কড়া রোদে হাঁটা ধরলাম। বেশ ভালোই লাগছিল, একটা উত্তেজনা অনুভব করছিলাম মনে। আমি গোয়েন্দাগিরি করছি বলে কথা, আমাদের এজেন্সির ফিল্ডে যারা কাজ করে তারা কীরকম অ্যাসাইনমেন্ট পায় তা আমি বিলক্ষণ জানি। সেই সবের তুলনায় আমার এই অ্যাসাইনমেন্টটা মোটেই খারাপ ছিল না, অন্তত প্রথম অ্যাসাইনমেন্ট হিসেবে তো নয়। ঠিকই করে ফেলেছিলাম প্রায় যে এবার থেকে পুলিশে ট্রাই করব। উচ্চতা আমার প্রায় 6 ফুটের কাছাকাছি। পুলিশের চাকরিতে এটা একটা অ্যাডভান্টেজ ঈশ্বর আমায় দিয়েছেন। কপাল জোরে যদি চাকরিটা বাগিয়ে ফেলতে পারি তাহলে কেল্লা ফতে, তখন ডিটেকটিভ ডিপার্টমেন্টে পোস্টিং চাইব। আজ মনে হচ্ছে পুলিশে চেষ্টা না করে ভালোই করেছি। ডিটেকটিভ হওয়ার মতো যোগ্যতা আমার আদপেই ছিল না। নইলে বলুন, কেস হাতে পেয়ে কেস ছেড়ে দিবাস্বপ্ন দেখে কোন ডিটেকটিভ? ডিটেকটিভদের কথা না হয় ছেড়েই দিলাম, পাতির সাধারণ মানুষও ঠিকানা নিয়ে বাড়ি খুঁজতে গিয়ে কখনো দিবাস্বপ্নে হারিয়ে গেছে এমন শুনেছেন? এমন হলে তো সে বাড়ির সামনে দিয়ে ঘুরে মরবে, তবু বাড়ি খুঁজে পাবে না, জীবনেও না। সেদিন আমারও ওই নাজেহাল দশা হতো যদি না হঠাৎ করে দুটো একই রকমের বাড়ি দেখতাম পাশাপাশি দাঁড়িয়ে। এমনটা তো সচরাচর চোখে পড়ে না, তাই চোখ পড়তেই আটকে গেল। একটার নাম দেখলাম প্রিয়ম, অন্যটা সত্যম। হঠাৎ হুঁশ হলো আমার। পকেট থেকে চিরাগের দেওয়া ঠিকানাটা বের করে দেখি আমাকে ওই প্রিয়মে ঢুকতে হবে। ঠিকানা লেখা কাগজটা হাতে নিয়েই ঢুকেও পড়লাম। সামনেই পাথরের ডেস্ক মতো জায়গা, ওপারে নীল কালো উর্দি পরা দরোয়ান দাঁড়িয়ে রয়েছে। মুখটাও ওই পাথর দিয়েই বোধহয় তৈরি। এসব চাকরি করতে গেলে কি সবসময় রেগে আছি ধরনের একটা ভান করে থাকতে হয়? এ যেন রাম গরুরের ছানা। ভেবে বেশ হাসি পেল আমার, আর হাসিটা হালকা ফুটে উঠল ঠোঁটের কোণে, এবং তাতেই হলো হিতে বিপরীত। দারোয়ান সাহেব যেন আরো গম্ভীর হয়ে গেলেন, আমার দিকে কটমট করে চেয়ে রইলেন। আমি বললাম, উশমিল মুখার্জি, 7B। দারোয়ান আমাকে ইশারায় দাঁড়াতে বলে ইন্টারকমে ফোন করল। ফোন সেরে আমাকে একটা ক্যামেরা দেখিয়ে বলল, ক্যামেরার সামনে দাঁড়ান সোজা হয়ে, এবার লেন্সের দিকে তাকান। এতক্ষণে আমার খেয়াল হলো পাথরের ডেস্কের একদিকে একটা ছোট্ট ওয়েবক্যাম উঁকি মারছে। বুঝলাম ডেস্কের আড়ালে একটা ডেস্কটপ বা ওরকম কিছু একটা আছে। আমি তো বাধ্য ছেলের মতো দাঁড়ালাম। আমার ছবি তোলা হলো, দারোয়ানই তুলল। তারপর যা করলো তাতে আমি একেবারে ক্লিন বোল্ড। একটা বাড়ির দারোয়ান কিনা আমার ছবির একটা প্রিন্ট আউট বার করে ফেললো নিমেষে। আবার সেটা এগিয়ে দিয়ে আমায় বলল, নাম, ঠিকানা, কার সঙ্গে দেখা করবেন সব লিখে সই করুন এখানে। আমি সই করব কি? তখন আমার মনে হচ্ছিল একজন কম্পিউটার জানা লোক যদি দারোয়ানের চাকরি করে, তবে বিকম পাশ করে আমি তো রাজার চাকরি করছি। আমি যে সত্যিই কত ভাগ্যবান সেই দিন প্রথম বুঝলাম। কিন্তু যেই না ছবির দিকে চোখ ফিরিয়েছি আমার আক্কেল গুড়ুম হয়ে গেল। আমার ভোটার কার্ডের ছবিটাও ওই ছবিটার থেকে ভালো, তবুও সামলে নিলাম নিজেকে। ভাবলাম ওর আর দোষ কি, আমিও যেমন চাকরি করছি ও তো তেমনই চাকরি করছে, ওকে যা বলা হয়েছে তাই করছে। সুতরাং বাধ্য ছেলের মতো সই করে দিলাম নাম ঠিকানা লিখে। তারপর ও আমায় হাত তুলে একদিকে দেখিয়ে বলল, সামনে থেকে ওই বাঁ দিকের লিফটটা নেবেন, ওটা অড নম্বরে দাঁড়ায়, আসুন। দারোয়ানের থেকে বিদায় নিয়ে লিফটে ঢুকলাম। মোবাইলের সময় দেখলাম 10:30 বাজে। আজও ব্রেকফাস্ট করে বেরিয়েছি। বস বলেছেন এই কদিন আর অফিস যেতে হবে না। এই ভদ্রমহিলাকে খুঁজে বের করাটাই হবে আমার একমাত্র কাজ। কিন্তু সমস্যা হচ্ছে সম্বল শুধু তার মেয়েদের নেম। আরে বাবা, বিয়ের পর কি সারনেম হয়েছে সেটাও যদি জানা যেত। কিন্তু এভাবে খুঁজে পাই কি করে? কিছুই বুঝতে পারছিলাম না। লিফটটা একটা নরম ধাতব শব্দ তুলে থামল।
তারপর চকচকে স্টিলের দরজাটা খুলে গেল সামনে। লিফট থেকে বেরিয়ে এদিক ওদিক দেখলাম। বড় লোকদের ফ্ল্যাট বাড়ি, চারদিক নরম হলুদ আলোয় মোড়া, দুপাশের দেওয়াল সুন্দর মুখোশ দিয়ে সাজানো, আর কয়েকটা বনসাইও রাখা আছে। আলিপুরের এই অঞ্চলে এমন একটা ফ্ল্যাটের যে কি দাম হতে পারে সেটার আন্দাজ করার চেষ্টা করলাম একবার। আমার সামনেই 7A ফ্ল্যাট। একটু দূরে ভারী মেহগানি কাঠের একটা দরজা দেখা যাচ্ছিল। দরজার গায়ে ছোট্ট কাঁচের এলইডি টিউব দিয়ে লেখা 7B। এগিয়ে গেলাম দরজার দিকে। দরজার পাশেই একটা নেমপ্লেট চোখে পড়ল, লেখা আছে বাসুজ। ভাবলাম তবে কি ভুল চলে এলাম, কিন্তু নিচ থেকে দারোয়ান তো ফোন করলো। দোনামোনা করে বেলটা বাজিয়ে দুপা পিছিয়ে দাঁড়ালাম। চট করে একবার নিজের জুতো দুটো দেখে নিলাম, সঙ্গে গায়ে সোয়েটারটাও। ফিটফাট হয়ে নিলাম একটু। দরজা খুলল একজন অল্প বয়সী মেয়ে, বলল, আপনি পুনর্জিৎ চৌধুরী? আমি মাথা নেড়ে হ্যাঁ বলতেই দরজা থেকে সরে গিয়ে বলল, আসুন, ওইদিকে জুতোটা ছেড়ে আসবেন একটু। দেখলাম দরজার পাশে একটা শু র্যাক, আমার ভেলক্রো লাগানো জুতো। খুলে একপাশে সরিয়ে রেখে মেয়েটার পেছন পেছন এগোলাম। পাথরের মেঝে মোজার ভেতর দিয়ে শীতের আলপিন ফুটিয়ে দিচ্ছিল পায়ে। তবে বেশিক্ষণ না। মেয়েটা আমাকে কার্পেটে মোড়া বসার জায়গা দেখিয়ে বলল, আপনি একটু বসুন, দিদি আসছেন। মাখন রঙা লেদারের বিশাল সোফা, পাশে দামি কাঠের আসবাব, সঙ্গে মানানসই আলো ফিট করা। সিনেমায় এমন সাজানো বাড়ি দেখেছি, আর তখন মনে হচ্ছিল যেন স্বর্গ দেখছি। মনে পড়ল আমার নিজের বাড়ির ছবিটা। ভেতরে ভেতরে একটু কেমন যেন করে উঠল। ছোট ঘর, তেলকালি মাখা রান্নার জায়গা, অন্ধকার বাথরুম, আর মনে পড়ে গেল সামনের ছোট্ট বারান্দার মতো জায়গায় মেঝেতে খবরের কাগজ বিছিয়ে উপুর হয়ে লটারির টিকিট মেলানো বাবাকে। বুকটা জ্বালা করে উঠল আচমকা। আর মনে পড়ে গেল সামনের ছোট্ট বারান্দার মতো জায়গায় মেঝেতে খবরের কাগজ বিছিয়ে উপুর হয়ে লটারির টিকিট মেলানো বাবাকে। বুকটা জ্বালা করে উঠল আচমকা। মাথাটা কেমন যেন ভোঁতা লাগলো। সকালের অর্ধেক কাঁচা কচুরিটাই কি হজম হয়নি? জল খাবেন? মুখ তুলে দেখি মেয়েটা জিজ্ঞেস করছে। ও যে কখন আমার পিছনে এসে দাঁড়িয়েছে লক্ষ্যই করিনি। মাথা নেড়ে না বলে দিলাম। কলকাতায় এই জিনিসটা আমি বরাবর দেখে আসছি। খাবে কিনা জিজ্ঞেস করে সবাই, সরাসরি খাবার এনে সামনে রাখে না বিশেষ কেউ। এটা যে কেমন ভদ্রতা বুঝি না। খাওয়ানোর যদি অত ইচ্ছা হয় তাহলে সামনে এনে রাখলেই পারে। জিজ্ঞেস করলে কি বলা যায় হ্যাংলার মতো যে খাবো? আমারও কি ভদ্রতা দেখিয়ে না বলাটা উচিতের মধ্যে পড়ে না? মেয়েটা আবার বলল, ব্রেকফাস্ট করেছেন? দিদি বললেন জিজ্ঞাসা করতে। আমি ঠিক আছি। আবার হাসি পেল আমার। সেই ভদ্রতা। কিন্তু এবার হাওয়া গেল ঘুরে। ভুল থাকার জন্য তো খাবারের কথা জিজ্ঞেস করা হয়নি। আমি দ্রুত ঘুরে তাকালাম। আর আমি উষ্মিল। তুমি পুনর্জিৎ তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম? আরে উঠে দাঁড়ালে কেন? আমি তোমার স্কুলের হেডমিস্ট্রেস নাকি? সেটা সেদিন ওকে কি করে বলতাম বলুন দেখি। আমি তো ওকে দেখি যাকে বলে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি। ভদ্রতা বশত যে চোখ সরিয়ে নেওয়া উচিত সেটুকু জ্ঞানও ছিল না। এক একজনের রূপের ভেতরে একটা সুপার গ্লো থাকে, চোখ ফেরানো যায় না। এরও তেমনই আছে। উষ্মিলের বয়স খুব বেশি হলে তখন 24-25 মনে হলো। মনে মনে দ্রুত একবার হিসাব করে নিলাম। আমার থেকে বছর তিনেকের ছোটই হবে, কিন্তু মেজাজে তো পুরো হিটলার। এমন সুন্দরী আর রাগী মেয়ের সঙ্গে ঘুরে ঘুরে হারিয়ে যাওয়া মানুষ খুঁজে বের করতে হবে। এটা ভেবেই আমার হাত পা কেমন যেন অসাড় হয়ে গেল। শুধু কানে এলো ওর একটা কথা, বসো। আর আমিও ধপ করে বসে পড়লাম। ও নিজেও একটা সিঙ্গেল সোফায় বসতে বসতে বলল, পুনর্জিৎ নামটা বড্ড বড়। ছোট কিছু নেই? জিতু। ওকে। বুড়ি, আমার স্যান্ডউইচটা এখানে নিয়ে আয়, আর জিতুকেও দে তাড়াতাড়ি।
আমি খাবো না, আমি সকালে খেয়ে এসেছি। বুড়ি, তুই যা, নিয়ে আয়। শোনো জিতু, খাবার নিয়ে প্রচুর কথা হয়েছে, এবার কাজের কথায় আসি। আমি বেসিক্যালি বেঙ্গালুরুতে থাকি, কিন্তু পাস্ট ফিউ ইয়ার্স আই ওয়াজ ইন দ্য স্টেটস ফর স্টাডিজ। কলকাতায় আমি ছোটবেলায় এসেছিলাম একবার, তারপর দিস ইজ দ্য সেকেন্ড টাইম। সো আমি বিশেষ কিছুই চিনি না। ওটাতে অসুবিধা হবে না, আমি চিনি, কিন্তু আমায় একটু ডিটেলটা বলবেন ম্যাম। ম্যাম, আর ইউ সিরিয়াস? কল মি উশমিল, আর তুমি বলবে। আপনি, ম্যাম, এসব প্রোটোকল আমার জঘন্য লাগে। ওসব চিরাগকে বলবে। হি লাইকস টু হিয়ার অল দিস আঙ্কেল থমাস কেবিন ভার্জন অফ থিংস। ঠিক আছে ম্যাম, উশমিল। এমনিতে আমার কনফিডেন্স বেশ ভালোই, কিন্তু সেদিন কি যে হচ্ছিল কে জানে। উশমিলের মনের মধ্যে যেন একটা রেডিও অ্যাক্টিভ কিছু ছিল, যেটা আমায় ক্যাবলা করে দিয়েছিল। বুড়ি খাবারের 2টো প্লেট রাখলো সামনে। উশমিল একটা তুলে নিয়ে বলল, আমি জানি না চিরাগ তোমাকে কতটা বলেছে। আমি কলকাতায় এসেছি একজনকে খুঁজতে, তার নাম মৌরিমা সেন। তবে এটা মেডেন নেম, বিয়ের পর কি নাম হয়েছে আমার জানা নেই। আর এটাও জানা নেই উনি বেঁচে আছেন কিনা, কারণ এখন ওর বয়স হওয়ার কথা 65-66 মতো। সো ইউ হ্যাভ টু হেল্প মি ইন দিস রিগার্ড। আমার মনে হলো অনেকক্ষণ হয়ে গেছে হ্যাংলার মতো ওর মুখের দিকে তাকিয়ে আছি আমি খুব স্মার্টলি চোখ ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করলাম, আর তখনই চোখটা পড়ল প্লেটের দিকে। 2টো স্যান্ডউইচ। তুলে নিলাম প্লেটটা। না খেলে আবার কি বলবে কে জানে। উশমিল ওর কেস ডিটেল দিয়ে চলেছে। আদিত্য মুখার্জি ইজ কোয়াইট আ বিগ নেম ইন দ্য লিটারারি অ্যারিনা, কিন্তু ইংরেজিতে লেখেন বলে হয়তো এখানকার কমন মাস খুব একটা নাম জানেন না। যাই হোক, আমার দাদু, মানে ঠাকুর দাদা হন, মানে একদম আমার নিজের নয়, আমার বাবার কাকা হন বা হতেন। গত বছর মারা যান উনি, তখন আমি ওর কাছেই ছিলাম। তো ডেথ বেডে উনি আমায় রিকোয়েস্ট করেন একজনকে খুঁজে বের করতে। কিছু জিনিসের সঙ্গে একটা ফটো দেন, সঙ্গে একটা নাম। তো ওর কথা মতোই আমায় এই মৌরিমা সেনকে খুঁজে বের করতে হবে, বুঝেছ? আমি ঘাড় নাড়লাম। উশমিল প্লেটটা শেষ না করেই টেবিলে নামিয়ে রেখে আচমকা এমন একটা প্রশ্ন করল যে আমি চমকে গেলাম। ডু ইউ বিলিভ ইন লাভ? মানে এমন প্রশ্ন কোনো ক্লায়েন্ট কোনো গোয়েন্দাকে করছে বলে শুনেছেন কখনো? কোনো গোয়েন্দা গল্পে পড়েছেন? আমি আর কি গোয়েন্দাগিরি করব? ওই তো আমাকে নার্ভাস করে দিয়েছে তখন। কোথায় গোয়েন্দা হয়ে আমার ওকে প্রশ্নবাণে নার্ভাস করে দেওয়া স্বাভাবিক। ও আমার হাবভাব দেখে কি বুঝেছিল জানি না, ওর মতো করে আমাকে বোঝাতে চেয়েছিল। প্রেম রে বাবা, বিশ্বাস করো প্রেমে? শুনেছি সো কল লজিক্যাল লোকজন নাকি ভূত, হোমিওপ্যাথি আর প্রেমে বিশ্বাস করে না। তুমি করো? অন্য কেউ এমন প্রশ্ন করলে অবভিয়াসলি আমার উত্তর হতো না, কিন্তু ওর সামনে মিথ্যেটা গলা দিয়ে বেরোলো না। আঁখের মুখটা ঝলক দিল মনে, কিন্তু সত্যিটাও বলতে গিয়ে বলতে পারলাম না। বললাম, ভূত আর হোমিওপ্যাথি নিয়ে বিশেষ কিছু ভেবে দেখিনি। আর প্রেম? আছে নিশ্চয়ই, পড়েছিলাম কোথায় যেন, প্রেম নাকি নেচারের একটা ট্রিক, হিউম্যান রেসকে বাঁচিয়ে রাখার ট্রিক। আমার দাদু ওয়াজ ইন লাভ উইথ দ্যাট গার্ল, তাই আমায় খুঁজতে পাঠিয়েছেন এখানে। বাট কিপ দিস আ সিক্রেট। প্রেস জানতে পারলে কিন্তু ঝামেলা হবে। প্লাস দাদু চাননি মৌরিমা সেনের কোনো সমস্যা হোক, হাজার হলেও শি ইজ ম্যারিড নাও। তাই আমি চেয়েছি এমন কারো হেল্প নিতে যে এটাকে গোপনে রাখবে। কেমন? বাই দ্য ওয়ে, আমরা এখনই বেরোবো, একবার বিবেকানন্দ রোডে যাব। আমি রেডি হয়ে আসছি। দেখলাম ও প্লেটটা শেষ করেনি। ভাবলাম এটাই বোধহয় ভদ্রতা, বড় লোকেরা খাবার অর্ধেকটা খায়, বাকিটা ফেলে। আমিও তাই বাকিটা প্লেটে রেখেই উঠে পড়লাম ওর সঙ্গেই। দরজার পাশে গিয়ে জুতোটা গলিয়ে নিলাম, তারপর দরজা খুলে বাইরে করিডোরে এসে দাঁড়ালাম। মিনিট 5 মধ্যে উশমিল বেরিয়ে এলো। নীল জিন্সের ওপরে একটা সাদা উইন্ডচিটার পড়েছে, ছেলেদের মতো করে কাটা চুলটা আঁচড়ে নিয়েছে একটু। এত সুন্দর কোনো মেয়েকে কোনোদিন দেখিনি।
এমন মেয়েদের প্রেমে পড়তেও দ্বিধা হয়। মনে হয় এসব মেয়েরা দেবতাদের জন্য, সাধারণ মানুষদের এদের থেকে দূরে থাকাই ভালো। লিফটে উঠে একটু আড়ষ্ট হয়ে থাকলাম। উষ্মিল কি পারফিউম মেখেছে কে জানে। মনে হচ্ছিল হর্টিকালচারে চলা গোটা ফুলের এক্সিবিশনটা উঠে এসেছে লিফটের মধ্যে। নিচে নেমে ওই পাথরের ডেস্ক আর পাথরের মতো দারোয়ানকে পার করে এসে উষ্মিল জোরে হাঁক দিল, বিহারি। তারপর বিরক্ত গলায় বলল, চিরাগের লোকজনও চিরাগের মতোই স্টুপিড, কোথায় যে যায়। দেখলাম মেন গেট থেকে দৌড়ে আসছে একজন। বুঝলাম এই বিহারি। মধ্যবয়স্ক লোকটার পরনে ধূসর প্যান্টের ওপর ফুলহাতা নীল সোয়েটার। লোকটা দৌড়তে দৌড়তে দুহাত ঝাড়ছে। খৈনি তৈরি করছিল বিহারি। সামনে এসে বলল, হ্যাঁ ম্যাম সাহেব। হ্যাঁ, গাড়ি বের করো তাড়াতাড়ি। গাড়িটা বড় এসইউভি। আমি সামনে বসেছি। উষ্মিল পেছন থেকে হাত বাড়িয়ে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলল, এই অ্যাড্রেস, এখানে এখন যেতে হবে। দেখলাম সিমলার অ্যাড্রেস। বিহারিকে বললাম, আপনি মানিকতলা চলুন, সেখান থেকে বিবেকানন্দ রোড ধরে সিমলে যাব। সিমলে? মিস সিমলা? সিমলে স্বামী বিবেকানন্দের বাড়ি ছিল, ওখানকার ঠিকানা এটা। গুড। তা তুমি কি ডিটেকটিভ? মিন্স লাইক হোমস, পোয়ারো বা এখনকার জ্যাক রিচার? একদমই না, আমি অ্যাকাউন্টেন্ট। আমাদের কোম্পানিটা ডিটেকটিভ এজেন্সি হলেও গল্পের মতো কোনো খুন বা চুরি হলে আমাদের ডাক পড়ে না। আমাদের যে 4-5 জন ফিল্ডে আছে তাদের মূল কাজ হলো খবরাখবর নেওয়া, মানে বিয়ে সংক্রান্ত পাত্রপাত্রীদের খবর নেওয়া, কোনো অফিসের কেউ সন্দেহজনক কিছু করলে তাদের সম্বন্ধে খবর নেওয়া ইত্যাদি। সবটাই খুব মোটা দাগের কাজ। আর আমি অফিসে বসি। যা, এমন অ্যাথলেটিক ফিজিকটা পুরো ওয়েস্ট হলো। অ্যাথলেটিক ফিজিক? এটা কমপ্লিমেন্ট নাকি হিউমার বুঝতে পারিনি সেদিন। পেছন থেকে মুখ ফিরিয়ে রাস্তার দিকে তাকিয়েছিলাম। আপনা থেকেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এসেছিল। ছেলেবেলায় পাড়ায় খেলাধুলো করতাম খুব। লোকে বলতো ফুটবলটা ভালোই খেলি। আমার নিজেরও ইচ্ছে হতো বড় হয়ে মোহনবাগানে খেলব। কিন্তু দিদির ওই ঘটনার পর থেকে পাড়াটাই কেমন যেন শত্রু শিবিরের মতো হয়ে উঠেছিল। যে বয়সটায় খেলাধুলো করে মানুষ, সেই সময়টাই কেমন যেন সবার থেকে সরে এক ঘরে হয়ে গিয়েছিলাম আমরা। কেউ ভালো করে কথাও বলতো না। রাস্তা দিয়ে যাওয়ার সময় দিদির নামে কত যে খারাপ কথা আর টিটকিরি শুনতে হতো। এক একদিন ভেতরের মানুষটা বিদ্রোহ করত। মনে হতো যারা এসব বলছে তাদের ধরে আচ্ছা করে পিটিয়ে দিই, কিন্তু পারতাম না। মায়ের কথা মনে পড়তো। মা বারবার বলতো, তোর দিদির জন্য লোকের কাছে মুখ দেখাতে পারি না। তুই খারাপ কিছু করিস না জিতু, আমার তো সবই গিয়েছে। এখন তোর সম্বন্ধে খারাপ কিছু শুনলে কিন্তু আমায় আত্মহত্যা করতে হবে। তোর বাপ তো আর মানুষ নয়। তুই অন্তত আমার কথাটা ভাবিস। ভাবি ভাবি আমি শুধু মায়ের কথাই নয়, দিদি, জেনি, বাবা, হিতেশদা সবার কথাই ভাবি। আর ভাবি বলেই যেন কোথায় একটা আটকে যায়, যেন মন খুলে নিজের ইচ্ছে মতো বাঁচতে পারি না। এই অফিসে যা মাইনে পাই তাতে খুব একটা সুরাহা হয় না। ভাবি ব্যাংকিংয়ের পরীক্ষা দেব, কিন্তু জানি এই পরীক্ষাগুলো তো গাছের ফল নয় যে পেড়ে নেব। এর জন্য প্রস্তুতি চাই। আমি খবরও নিয়েছি, ঢাকুরিয়ার কাছে একটা সেন্টার আছে যেখানে ব্যাংকিং সার্ভিসের পরীক্ষার জন্য কোচিং দেওয়া হয়, কিন্তু 20,000 টাকা লাগে ভর্তি হতে। কোথায় পাবো অত টাকা? একবার বসকে বলেছিলাম টাকার কথাটা। বলেছিলাম ধার হিসেবেই নেব টাকাটা, তারপর মাসে মাসে মাইনের থেকে কাটিয়ে দেব। বস শুনে হেসেছিলেন, বলেছিলেন, এটা কি মাল্টিন্যাশনাল কোম্পানি ভেবেছো? আর কত টাকা পাও তুমি যে কাটবো? মনে আছে তো মায়ের অপারেশনের জন্য আগেই 25 নিয়েছো? এটা ঠিক, গত বছরই লোনটা নিয়েছিলাম, সেটাই এখনো শোধ হয়নি। বস যে আর টাকা দেবেন না সেটাই তো স্বাভাবিক।
মা জানে এই ব্যাংকে চাকরির গিটটা, তাই এখন রাগ করে, বলে, এত বড় শরীর দিয়েছেন ভগবান, এটাকে খাটিয়ে রোজগার কর। কত লোকে কত কিছু করছে, কিন্তু তুই তোর বাপের মতো সেই ঢেঁড়সই রয়ে গেলি। ঢেঁড়স যতই গ্রিন ভেজিটেবল হোক না কেন, আমি জানি বাস্তব জীবনে তার খুব একটা কার্যকারিতা নেই। শিমলে পাড়ায় ঢুকে একটা চায়ের দোকানের সামনে গাড়িটাকে দাঁড় করাতে বললাম। তারপর উশমিলকে গাড়িতে বসে থাকতে বলে নামলাম রাস্তায়। দোকানটা ছোট, মাথার উপর ময়লা প্লাস্টিক আর সামনে কয়েকটা তাপ্পি মারা বেঞ্চ পাতা। দোকানি লোকটাকে জিজ্ঞেস করলাম, এই 18C কোথায় বলতে পারেন? কাদের বাড়ি? সেনদের বাড়ি, উল্টো দিকে চাচা রেস্টুরেন্ট আছে। চাচা রেস্টুরেন্ট? হ্যাঁ তা আছে, কিন্তু এই সেন্টেন কিছু আর নেই। 18C এখন ফেলা টুটছে, নকুবাবু প্রমোটিং করছেন, যান গিয়ে দেখে নিন, ওই সামনের বড় ল্যাম্প পোস্টের পাশেই। গাড়িতে উঠে বিহারীকে এগোতে বললাম। তারপর পিছনে ঘুরে উশমিলকে বললাম, সেনদের বাড়িটা বোধহয় আর নেই, তাও যাওয়া যাক। ল্যাম্পপোস্টটা পার করে গাড়ি থেকে নামলাম। উশমিলও দেখলাম আমার সঙ্গে নামলো। দেখলাম সত্যিই ফ্ল্যাট তৈরি হচ্ছে, তবে পুরো কাজ হয়নি। সামনে একটা বড় হলুদ বোর্ড লাগানো, তাতে বাড়ির ঠিকানাটা দেওয়া আছে, 18C। উশমিল ঠোঁট কামড়ে তাকালো সেই দিকে, তারপর মাথা নাড়ল নিজের মনে। আমাকে বলল, আশপাশে জিজ্ঞেস করা যাবে কিছু? মানে সেনরা আগে তো এখানেই ছিলেন, কোথায় গিয়েছেন সেটা জানা যাবে? আমি মাথা নাড়লাম। চারদিকে একবার দেখে এগিয়ে গেলাম পাশের দোকানটার দিকে, কিন্তু সেখানকার লোকটি কিছু বলতে পারল না। আমি আরো 4টে দোকান ঘুরলাম, কিন্তু কেউই কিছু জানে না। অবাক লাগলো, অদ্ভুত তো। আশপাশে মাথা ঘুরিয়ে দেখলাম আবার রাস্তার উল্টো পাড়ে একটা গম কল আছে, দেখেই বোঝা যাচ্ছে বেশ পুরনো। আমি চট করে পার করলাম রাস্তাটা, তারপর এগিয়ে গেলাম দোকানটার দিকে। এবার উশমিলও এলো পিছন পিছন। দোকানদার লোকটি বেশ বৃদ্ধ, চোখেও কিছুটা কম দেখেন। জিজ্ঞেস করলাম, আচ্ছা, সামনের ওই 18C বাড়িটায় উমাপদ সেন বলে একজন থাকতেন না, তারা এখন কোথায়? হ্যাঁ, উমাপদ সেন 34 বছর হয়ে গেল ওরা বাড়ি বেচে চলে গিয়েছেন। জানি না কোথায় গিয়েছেন, কিন্তু এ তল্লাটে আর নেই। তারপর ঘোষরা ওই বাড়ি কিনেছিল, কিন্তু ওরাও তো গত বছর বিক্রি করে দিল ওই নকুবাবুকে। সব পুরনো বাড়িগুলো বিক্রি হয়ে যাচ্ছে। ওই লোকটা আরও কিছু বলতে যাচ্ছিল, আমি আর দাঁড়ালাম না। সরে এসে উশমিলকে বললাম, সেনরা তো নেই, তবে তবে আর একজন আছে, তবে কলেজ স্ট্রিটের কাছে থাকে, সীমন্তিনী বড়ুয়া, দাদুর ব্যাচমেট ছিল সেখানে। উশমিল কথাটা শেষ করতে পারল না। আমার বুক পকেটে আচমকা বেজে উঠল ফোনটা। আমি কি করব বুঝতে পারছিলাম না। মুখ ফসকে বেরিয়ে গেল, সরি। উশমিল চোখ দিয়ে ফোনটা ধরতে বলল। ফোনের স্ক্রিনে চোখ রেখে বুকটা ছ্যাঁত করে উঠল। দিদির নাম্বার। আবার হিতেশ আবার মেরেছে নাকি? আমি দ্রুত ফোনটা কানে লাগালাম। কি হয়েছে? ভাই তুই এক্ষুনি আয়, সাংঘাতিক কাণ্ড হয়ে গিয়েছে। প্লিজ ভাই, দেরি না করে এক্ষুনি আয়, ফোনে বলার মতো সময় নেই। কেটে গেল ফোনটা। উশমিলের দিকে তাকালাম, গলা শুকিয়ে গিয়েছে। কি বলবো বুঝে উঠতে পারলাম না। কাজে বেরিয়ে প্রথম দিনেই মাঝপথ থেকে চলে যেতে হবে। কি ভাববে উশমিল? এমার্জেন্সি? হ্যাঁ, মানে আমি very unprofessional. But you cannot win a race with a reluctant horse. So, scoot. Jao. Attend your emergency. সরি ম্যাম, আই এম এক্সট্রিমলি সরি। লজ্জায় মাথা নিচু হয়ে গেল আমার। Make sure পরের দিন যেন সরি না বলতে হয়। উশমিল পেছন ঘুরে সোজা গাড়ির দিকে এগিয়ে গেল। চোয়াল শক্ত করে চোখ বন্ধ করলাম একবার। এক বাগান ফুলের গন্ধ রেখে গেল উশমিল, তবে তার মাঝে কাঁটার আভাসও স্পষ্ট টের পাচ্ছিলাম। পরের দিন
সেদিন গাড়িতে বসেই ঘুমিয়ে পড়েছিলাম আমি। স্বপ্ন দেখলাম দিদি বসে আছে একা, হাতে ধরা ফ্রেমে লাগানো নীল টেবিল ক্লথ, সরু সুতো দিয়ে তাতে নকশা তুলছে দিদি। জাপানি প্যাগোডা, সবুজ পাহাড় আর পাথুরে মাটির মধ্যে দিয়ে এগিয়ে চলা একটা নদী ক্রমশ ফুটে উঠছে কাপড়ে। আর বৃষ্টি হচ্ছে, একটানা বেহালার মতো করুণ সুরে বৃষ্টি হয়ে যাচ্ছে ক্রমাগত। ঘরে কোনো বাল্ব নেই, তবু কোথায় যেন আলো জ্বলছে। বাবা পাশের টেবিলে উপুর হয়ে পেপার খুলে মিলিয়ে চলেছে লটারির টিকিট। আর তারপর শব্দ হলো একটা। দরজার দিকে ঘুরে তাকালো দিদি। আজকে এলো এমন বৃষ্টিতে? দিদি খুলে দিল দরজাটা, আর রেইনকোট পরা একজন ঢুকে এলো ঘরে। মাথার টুপিটা নামানো, দেখা যাচ্ছে না মুখ। দিদি কি যেন বলল লোকটাকে, আর সঙ্গে সঙ্গে মাথার টুপি খুলে লোকটা মুখ তুলে তাকালো। আরে, এ তো হিতেশ, কিন্তু এমন মুখময় রক্ত কেন? দিদি ধরতে গেল হিতেশকে, কিন্তু পারল না। হিতেশ তার আগেই মাথা ঘুরে পড়ে গেল মাটিতে। আমি চিৎকার করে উঠলাম, হিতেশ দা! দেখলাম গাড়ির মধ্যে বসে আছি, ড্রাইভারের পাশের সিটে। ড্রাইভারের দিকের খোলা দরজা দিয়ে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে বিহারী। আমার বুকটা কেমন যেন করছিল। স্বপ্ন এত জীবন্ত হতে পারে? মনে হচ্ছে এই তো এইখানেই হিতেশ ছিল। মাথা ঘুরে এই পায়ের কাছেই তো পড়েছিল মানুষটা। বিহারী ওর ভাঙা ভাঙা বাংলায় বলল, কি হলো জিতু দাদা, পেট গরম হলো নাকি? আমি কিছু না বলে কপালে জমে থাকা ঘামের বাষ্প মুছলাম রুমাল দিয়ে। কি ছিল স্বপ্নটার মধ্যে যে এমন ঘেমে গেলাম? ছেলেবেলায় দেখা হিতেশের সঙ্গে এখনকার হিতেশ মিলেমিশেই কি এমন একটা স্বপ্ন তৈরি হলো? বিহারী আবার জিজ্ঞেস করল, কি হলো জিতু দাদা, তবিয়ত খারাপ কা? হাসলাম সামান্য। তারপর গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে বললাম, না, তবে কাল রাতে ভালো ঘুম হয়নি। আরে, এটাই তো বয়স ঘুম না হওয়ার। আমাদেরও তো ঘুম হতো না, फिर शादी हुई और अब साला इतना परेशानी যে এখনো ঘুম হয় না। এমন কথার উত্তর আর কি দেব, সামান্য হাসি ছাড়া। একটু হেসে ব্যাংকের গেটের দিকে তাকালাম। প্রায় ৪৫ মিনিট হয়ে গেছে উসমিল গেছে, তাই বসে থাকতে থাকতে শরীরটা কেমন যেন ঝিমিয়ে পড়েছিল। কিন্তু ব্যাংকে এতক্ষণ তো লাগার কথা নয়। আজ সকাল থেকে হাওয়া দিচ্ছে খুব, ঠান্ডাটা ভালোই পড়েছে। এখান থেকে আজ কলেজ স্ট্রিটে যেতে হবে, সেই সীমন্তিনী বড়ুয়ার কাছে। নেতিয়ে থাকলে চলবে না, সুতরাং নিজেকে চাঙ্গা করে নিলাম। অন্তরে যাবেন নাকি বাবু? ম্যাডাম রাগ করতে পারেন কিন্তু। ওর কথায় পাত্তা দিলাম না। এত সময় কেন লাগছে আমার দেখা উচিত। আমি চট করে ঢুকে পড়লাম ব্যাংকে। ভিতরে ঢুকে এদিক ওদিক দেখছি, উসমিল কোথায়? সামনে টাকা তোলার লাইনে বেশ ভিড়, তবে ক্যাশে বসা লোকটাকে দেখে মনে হলো না যে তার কোনো তাড়া আছে। আচ্ছা, মুশকিল, কোথায় গেল মেয়েটা? এই যে, কি হচ্ছে? চট করে পেছনে ফিরে দেখি ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে রয়েছে উসমিল। আপনার লেট হচ্ছে দেখে ভেতরে এলাম, যদি কোনো প্রবলেম হয়ে থাকে। এটা কি অ্যামাজনের জঙ্গল? আমার কি প্রবলেম হবে এখানে? বলেছিলাম না গাড়িতে বসে থাকতে, এলে কেন? দেরি হচ্ছিল তাই। তো কাজে দেরি হতেই পারে। তোমার আজও কেটে পড়ার প্রোগ্রাম নাকি? চলো এখন, ট্রাফিকের যা অবস্থা। এই বালিগঞ্জ থেকে কলেজ স্ট্রিট যেতে খুব ঝামেলা হবে। উসমিলকে ব্যাংক থেকে বেরোতে দেখেই বিহারী চট করে গাড়ির ভেতরে ঢুকে গেল। আমি সামনে সিটে বসে বেল্টটা লাগিয়ে বললাম, সূর্য সেন স্ট্রিটে চলুন, সিআইটি রোড ধরে মৌলালি হয়ে শিয়ালদা ধরবেন। তোমাদের রাস্তার অবস্থা খুব খারাপ, ভেরি ব্যাড। এত ওয়ার্স যে কি বলবো। কি করে থাকো এই শহরে? উত্তর দিলাম না উসমিলের প্রশ্নের। বাইরের থেকে লোকজন এসে এই শহরটার খুব নিন্দে করে, কিন্তু আমার তো খারাপ কিছু মনে হয় না। প্রতিটা শহর যেন ঠিক মানুষের মতো। মানুষ যেমন এক একজন এক এক রকম, শহরও তাই। তার নিজস্ব একটা চলন আছে, চরিত্র আছে,
একটা খামখেয়ালিপনা আর দুষ্টুমি আছে। হতে পারে এই শহরটা খুব একটা দাড়ি কামানো, চুল আছড়ানো আর পারফিউম মাখা নয়, কিন্তু একটা রাখালিয়া দুষ্টুমি আর নিয়ম ভাঙা বাউন্ডুলেপনা এর চোখে মুখে লেগে আছে। যতই তার পুরনো বাড়িঘর ভেঙে নতুন ফ্ল্যাট আর শপিং মল তৈরি করা হোক না কেন, এই শহরের সেই স্কুল পালানো ভবঘুরেপনাটা এখনো কিন্তু কেউ পাল্টাতে পারেনি। আচ্ছা, তোমার ডিটেকটিভ এজেন্সিতে চাকরিটা কে দিয়েছে বলো তো? উসমিল জিজ্ঞেস করল। আমি সময় নিলাম একটু, বুঝতে পারলাম না হঠাৎ এমন একটা প্রশ্ন কেন করছে উসমিল। তারপর বললাম, পেপারে বিজ্ঞাপন দেখে অ্যাপ্লাই করেছিলাম, বস ইন্টারভিউ নিয়েছিলেন, হয়ে যায় কাজটা। খুব ভুল করেছে, যা ডিটেকটিভের ছিঁড়ি। ব্যাংকের ওই কটা মানুষের মধ্যে আমায় খুঁজে পাচ্ছে না, আর তেমন মেমোরি পাওয়ার। হঠাৎ মেমোরি পাওয়ার নিয়ে অভিযোগ করলো কেন উসমিল? আমি পেছন ফিরে তাকালাম। ও বুঝলো আমার মনের প্রশ্ন, বলল, প্রথম দিনই বলেছি ম্যাম হ্যাম নয়, আমায় উসমিল আর তুমি করে বলবে। কিন্তু ইউ হ্যাভ সিরিয়াস ইস্যুস ডুড, অ্যাকাউন্টস মেলাতে পারো ঠিক মতো? এবার বুঝলাম মেম সাহেবের গোঁসার কারণ। কিন্তু এটাকে কি ঠিক গোঁসা বলা চলে, নাকি অভিমান বা ওই ধরনের কিছু? কথা শুনিনি বলে চটে গেছেন উনি? একটু হেসে মোক্ষম জবাবটা দিলাম, সময় লাগবে একটু, আমি অতটা স্মার্ট নই। এই তো কথা ফুটেছে ছেলে। হাসি থামতে সময় নিল পাক্কা 3.5 মিনিট। বুঝলাম না হাসির কি আছে, তবে তাকিয়ে রইলাম ফ্যাল ফ্যাল করে। ভেবেছিলাম আমার জবাব শুনে থম মেরে যাবে। থম মেরে গেলে গম্ভীর মুখটা দেখার মতো হয়, কিন্তু হাসলে যে আরো সুন্দর লাগে আগে জানা ছিল না। হাসির শেষে অর্ডার দিলেন মেম সাহেব, আজ কলেজ স্ট্রিট থেকে আমায় তোমাদের গঙ্গাটা দেখাতে নিয়ে যাবে। আর কবে আসতে পারবো কলকাতায় জানি না তো, দাদুর কাজটা সেরে ফেললে হয়তো আর আশাই হবে না। আর আশা হবে না কলকাতায়? মনটা কেমন যেন তেতো হয়ে উঠল আমার, কেন জানি না। মুখ ঘুরিয়ে রাস্তার দিকে তাকিয়ে রইলাম। মনে পড়ে গেল দিদির কথা। ফোনটা পাওয়ার পর দিদির বাড়িতে যেতে একটুও দেরি করিনি। যদিও উসমিল রেগে গিয়েছিল খুব, কিন্তু সেসব নিয়ে তখন বিশেষ মাথা ঘামাইনি। এই সিমলে পাড়া থেকে খান্না সিনেমা খুব একটা দূরে নয়। ফোনে দিদির গলাটা শুনে ভিতরে ভিতরে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। কি হয়েছে যে এমন করে ডাকলো? আবার কি মেরেছে হিতেশদা? যদি আবার দিদির গায়ে হাত দেয় তবে সেদিন একটা হেস্তনেস্ত করে ছাড়বো, এমনটাই ঠিক করেছিলাম। যার জন্য সব ছেড়ে সমস্ত অপমান সহ্য করে ঘর থেকে বেরিয়ে এলো দিদি, সে কিনা এখন মদ খেয়ে এসে গায়ে হাত তোলে। কিন্তু গিয়ে দেখি অন্য কাণ্ড। হিতেশদা মদ খেয়ে প্রায় অচৈতন্য, এলিয়ে শুয়ে আছে খাটে, মাথা থেকে রক্ত ঝরছে। জেনি, দিদির মেয়ে, মাথায় একটা তোয়ালে চেপে ধরেছে, তবুও তোয়ালে ছুঁয়ে হিতেশদার শরীর বেয়ে গড়িয়ে পড়ছে রক্ত। জেনির হাতের প্রায় কনুই পর্যন্ত ভিজে গেছে হিতেশদার রক্তে। মাথার ক্ষতটা যে গভীর সেটা বুঝতে দেরি হয়নি। দিদিকে ডাক্তার ডাকার কথা বলতে দিদি বলেছিল, পাড়ার ডাক্তারটা নেই, এত ব্লিডিং হচ্ছে যে কি করব বুঝতে পারছি না। তুই সরে বস, আর ভয় পাস না, আমি এসে গেছি তো। দিদির থেকে একটা পরিষ্কার কাপড় নিয়ে সেটাকে হিতেশদার মাথায় বেঁধে একরকম কাঁধে করেই বের করে এনেছিলাম রাস্তায়। হিতেশদার জ্ঞান ছিল, কিন্তু বিশেষ কথা বলে উঠতে পারছিল না। মদের গন্ধে গা গুলিয়ে উঠছিল আমার, মনে হচ্ছিল আছাড় মারি শয়তানটাকে। সরকারি চাকরি করে হিতেশদা, মাইনেও ভালো, কিন্তু মদের পেছনে যে কত টাকা ওড়ায় ঠিক নেই। সঙ্গে নাকি অন্য একটা রোগও আজকাল ধরেছে। সেদিন দিদি কাঁদতে কাঁদতে বলে দিয়েছিল, বিকেপাল অ্যাভিনিউয়ের ওখানে সুইটি বলে একটা মেয়ের কাছে নাকি যায় হিতেশদা। সুইটির এক দাদা আছে, তার সঙ্গে নাকি আজকাল খুব বন্ধুত্ব হয়েছে হিতেশদার। আমি বুঝতে পারছিলাম সবই, কিন্তু করতে পারছিলাম না কিছু। আমার রোজগার বেশি হলে দিদি আর জেনিকে আমি নিজের কাছে রাখতাম, ওই নরকে পচে মরতে দিতাম না। জেনি মেয়েটা নরম সরম, ক্লাস 8-এ পড়ে, খুব ভালো ছবি আঁকে, ব্যাডমিন্টন খেলে, কিন্তু যত্ন পায় না তেমন একটা।
দিদি সবসময় হিতেশ তাকে নিয়ে ব্যস্ত থাকে, যেন কি করে ওর মন জয় করবে সেটা নিয়েই চিন্তিত। বুঝতাম এই জিনিসটা হিতেশটা এনজয় করে, কোথাও ওর ইগো মাসাজ হয়। আর দিদি যত খুশি করতে চায় হিতেশটাকে, হিতেশটা ইচ্ছে করেই যেন তত বেশি করে দিদিকে অবহেলা করে। অবাক লাগতো যে এই হিতেশই একসময় ঘন্টার পর ঘন্টা আমাদের পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকতো দিদির জন্য। সেদিন রাস্তায় একটা ট্যাক্সি পেয়ে গিয়েছিলাম ভাগ্যক্রমে। ট্যাক্সিওয়ালা অবস্থা দেখে আর কথা বাড়ায়নি, কাছের এক পলিক্লিনিকে নিয়ে গিয়েছিল। সব সেরে ঘন্টা দেড়েক পরে হিতেশ তাকে নিয়ে ফিরেছিলাম। হিতেশ তা কথা বলছিল না কোনো, চুপ করে শুয়ে পড়েছিল বিছানায়। জেনি অসহায় চোখে দেখছিল বাবাকে, কিন্তু কাছে যেতে সাহস পাচ্ছিল না। দিদি শুধু জিজ্ঞেস করেছিল, তোমার খুব কষ্ট হচ্ছে না? হিতেশ তা গম্ভীর গলায় বলেছিল, বিরক্ত করো না, যাও। আমার মনে হচ্ছিল হিতেশ তার মুরগির মতো ঘাটটা মট করে ভেঙে দিই। একটা লোক কত দূর জানোয়ার হলে এমনটা করতে পারে। আমি পাশের ঘরে চলে গিয়েছিলাম। দিদি ছলছলে চোখে এসে দাঁড়িয়েছিল আমার সামনে, বলেছিল, তোকে আমি খুব জ্বালাই, আমি জানি। সারা জীবন আমি সবাইকে জ্বালিয়েই গেলাম। বাবা মা যে সন্তানের কষ্ট দেখে না, তার কষ্ট পৃথিবীর কেউই দেখে না। এখন এসব কথা ভাবিস না, আমি তো আছি। তুই ঘাবড়াচ্ছিস কেন? সব ঠিক হয়ে যাবে। তোকে তো আসল কথাটা বলা হয়নি। কাল তোর জামাইবাবু আমার সঙ্গে ঝগড়া করে বেরিয়ে গিয়েছিল রাতে। সুইটির কাছে যাবে বলেই বেরিয়েছিল। তারপর হঠাৎ এই অবস্থায় আজ বাড়িতে ফেরে। শুনলাম বাড়ির কাছেই রাস্তায় পড়ে গিয়ে কাণ্ডটা ঘটেছে। মেয়েটা শাঁকচুন্নি একদম। তোর হিতেশটা তো কোনোদিন এমন ছিল না। খুব বিরক্ত লাগছিল দিদির কথাগুলো শুনতে। দিদি এখনো এসব বলছে? সুইটি কি নেমন্তন্ন কার্ড ছাপিয়ে হিতেশ তাকে নিজের কাছে নিয়ে গিয়েছিল? বুড়ো তো আমরা একটা লম্পট। নিজে গিয়ে মেয়েটার কাছে উঠেছে আর সেটাকে দিদি ঢাকার চেষ্টা করছে। আমি সহ্য করতে না পেরে বলেছিলাম, বাদ দে বাদ দে বাদ দে, আমি প্রেসক্রিপশন করে এনেছি, লিখে এনেছি কোন ওষুধ কখন খাওয়াতে হবে। একজন লোকও ঠিক করে এসেছি। একদিন অন্তর একদিন এসে মাথার ব্যান্ডেজটা পাল্টে দেবে। কয়েকদিন পর এসে আমি দেখে যাব। ভাবিস না, ঠিক হয়ে যাবে সব। মা বাবাকে এসব বলিস না কিন্তু। অবশ্য মা বাবা হয়তো জানতেও চায় না। আমি আর কথা বাড়াইনি সেদিন। দিদির শেষ কথাটার উত্তর দিতে চাইনি। আসলে মা সত্যি জানতে চায় না দিদির কথা, কিন্তু বাড়ি গেলে মাঝে মাঝে মায়ের কান এড়িয়ে বাবা জানতে চায় দিদির কথা, জেনির কথা। আমি বুঝতে পারতাম মায়ের মনের জোর আর জেদ অনেক বেশি। বাবা পুরনো কথা পার করে এলেও মা কিছুই ভোলেনি তখনও। তুমি কি বাই এনি চান্স কবিতা লেখো? উশমিলের কথা শুনে আমার সম্বিত ফিরল। চমকে তাকালাম পেছনে। উশমিল বেশ ডাঁটের মাথায় বলল, আমরা যে এসে গিয়েছি লক্ষ্যই করলে না। জানো, আমি ইংলিশে মেজর করেছি। অনেক কম্বিনেশনের পোয়েট দেখেছি, বাট অ্যাকাউন্টেন্ট কাম পোয়েট কাম ডিটেকটিভ এই প্রথম। সত্যি উশমিলের এমন বলাটা অন্যায় কিছু হয়নি সেদিন, বরং আরো বেশি কিছু বলা উচিত ছিল। কি বিচ্ছিরি ব্যাপার, এতটা অন্যমনস্ক হয়ে যাওয়া ঠিক হয়নি আমার। আমি গাড়ি থেকে নেমে বললাম, তুমি বসো, আমি দেখছি। না, আমি যাব। উশমিল নামলো বাইরে। গাড়িটাকে কলেজ স্কোয়ারের পাশে রেখে আমরা হাঁটতে হাঁটতে একটা গলিতে ঢুকলাম। জায়গাটা কেমন যেন স্যাঁতস্যাঁতে। দুবাড়ির মাঝে বড়জোর দুটো সাইকেল ঢুকতে পারে পাশাপাশি এমন একটা গলি। মনে হলো 300 বছরের হাওয়া বোধহয় আটকে আছে এই গলির আনাচে কানাচে। বাড়ির ঠিকানাটা ছিল, তাই খুঁজে পেতে অসুবিধে হলো না। দরজাটা দেখে ধাক্কা দিতে তো ভয়ই হলো, ভেঙে না পড়ে যায়। কিন্তু উশমিল ওসব পাত্তা না দিয়ে কয়েকবার জোরে ধাক্কা দিল দরজায়। সামান্য সময় পরে খুলে গেল দরজা। একজন বৃদ্ধ মানুষ, দেখে মনে হলো 80-র ওপর বয়স। মুখের চামড়ায় মশারির জালের মতো কাটাকুটি দাঁড়িয়ে সামনে। উশমিল জিজ্ঞেস করল, দাদু, এখানে সীমন্তিনী বড়ুয়া থাকেন? এই দাদুটা কে? ভদ্রলোকের ঘোলাটে চোখ দুটো কেমন যেন দপ করে জ্বলে উঠল। উশমিল গলার স্বর না পাল্টে বলল,
ভাই, সীমন্তিনী বড়ুয়ার বাড়ি কি এটা? আর পায় কে? ভদ্রলোক রে রে করে উঠলেন। ট্যাংরামো হচ্ছে? আমি তোমার ভাই? একটা খারাপ কিছু হয়ে যেত যদি না ভদ্রলোকের নাতনি পেছন থেকে এসে পড়ত। মেয়েটির বয়স খুব বেশি না। হঠাৎ এসে বলল, কি হয়েছে ঠাকুরদা? আমায় ভাই বলছে, দেখেছিস? আপনি তো দাদু বলায় রেগে গেলেন। মেয়েটি হাসল, তারপর বলল, ঠাকুরদা তুমি ঘরে যাও, আমি দেখছি। আমি উসমিলের দিকে তাকিয়ে ইশারায় চুপ করতে বলে মেয়েটিকে বললাম, সীমন্তিনী বড়ুয়া এখানে থাকেন? সীমন্তিনী? ও, পিসি দিদা থাকতো বিয়ের আগে, আর তো থাকে না। এটা ওর অনেক বাড়ির একটা। এখন তো হাবড়ার কাছে থাকে, কল্যাণগড়ে। হাওড়া? না, হাবড়া, উত্তর 24 পরগনায়। ঠিকানা দেব? মোবাইল নাম্বার আছে? না, আসলে খুব একটা যোগাযোগ নেই, তাই। ঠিকানাও চলবে। 1 মিনিট, নিয়ে আসছি। 1 মিনিটের আগেই ফিরে এলো মেয়েটা। আমি পকেট থেকে একটা ছোট প্যাড বের করে লিখে নিলাম ঠিকানাটা। মেয়েটা হেসে বলল, আপনার নাম? পুনর্জিৎ। থ্যাঙ্কস। মেয়েটা পাল্টা হেসে কিছু বোধহয় বলতে চাইছিল, কিন্তু উসমিল তার আগেই আমাকে এক হ্যাঁচকা টানে রাস্তায় নামিয়ে এনে মেয়েটাকে বলল, আমরা এলাম, সরি ফর দ্য ট্রাবল। গাড়ির কাছে এসে আমি জানতে চাইলাম, এই সীমন্তিনী কে? উসমিল বলল, ইনি দাদুদের ব্যাচমেট ছিলেন আর মৌরিমার ক্লোজেস্ট ফ্রেন্ড। দাদুদের কাছে সীমন্তিনীর এই বাড়ির ঠিকানা ছিল শুধু। বাগবাজারের কাছে আর একটা বাড়ির ঠিকানাও ছিল, তবে সেটা সীমন্তিনীদের এক রিলেটিভের। কিন্তু দাদু নাকি খবর পেয়েছিল সেই বাড়িটা এখন আর নেই। এখন কোথায়? হাবড়া? মোটামুটি 2-2.5 ঘন্টা লাগবে কিন্তু বাই রোড। না, গঙ্গা দেখব। গাড়িতে ওঠো। আচ্ছা, কাল বুড়ি একটা শব্দ বলছিল, ঝাড়ি। সেটার মানে কি ফ্লার্টিং? আমি থতমত খেয়ে গেলাম। সত্যি এই মেয়েটাকে নিয়ে আর পারা যাচ্ছে না। কখন কি যে বলে বসবে ঠিক নেই। কোনো রকমে সামলে বললাম, কেন? ওই মেয়েটা তোমার সঙ্গে ঝাড়ি করছিল। কি? যদি মৌরিমা সেনকে খুঁজে না দিতে পারো, মেয়েদের সঙ্গে সব ঝাড়ি একদম বের করে দেব। কাজে নেমে ফোন আসছে, ঝাড়ি চলছে, টোটাল আনপ্রফেশনাল একদম, সঙ্গে ক্যালাস। বিকম অনার্স করে কেউ এমন এরেঞ্জ বয় হয়? দাঁড়াও না, তোমায় মজা দেখাচ্ছি। কোনো দিন ভুলতে পারবে না আমার সঙ্গে তোমার দেখা হয়েছিল। ব্যর্থ মনোরথ কথাটা স্কুল লাইফে বহুবার পড়েছি, কিন্তু সেদিন প্রথম বুঝতে পারলাম এর আসল অর্থ কি। এটা কলেজ স্ট্রিট যাবার পরের দিনের কথা। সেদিন হাবড়া গেছিলাম, আমি একাই, ট্রেনে। বিকেলে হাবড়া থেকে ট্রেনে করে শিয়ালদা হয়ে বালিগঞ্জ স্টেশনে নামলাম। মনে একটা উদ্ভট প্রশ্ন এলো, এই যে জিরাফের গলার মতো মাথা নিচু করে থাকা ওভারব্রিজে এত মানুষ পিলপিল করছে, এরা রাতে কোন গর্তে গিয়ে ঢোকে? আর এদের মধ্যে কত শতাংশের মনোরথের আগে প্রায় রোজই ব্যর্থ শব্দটা বসে? ট্রেন থেকে নেমেই খিদেটা পেয়েছিল, কিন্তু স্টেশনের বাইরে ট্যাক্সি স্ট্যান্ডের পাশের দুটো রোলের দোকান দেখে সেটা যেন আরো বেড়ে গেল। হিসেব করে দেখলাম পকেটে কত টাকা আছে। উসমিল সকালে 500 টাকা দিয়েছিল যাতায়াত আর খাওয়ার জন্য। যেতে আসতে ট্রেনে আর রিক্সায় লেগেছে 72 টাকা মতো। আর দুপুরে অশোকনগর স্টেশনের কাছে 18 টাকায় মাছ ভাত খেয়েছি। মোট খরচ 90 টাকা, মানে হাতে 410 টাকা। সেখান থেকে স্বচ্ছন্দে একটা রোল খেতেই পারতাম, কিন্তু মন সায় দিল না। কেউ টাকা দিয়েছে মানেই সেখান থেকে যা খুশি খরচ করা ঠিক নয়। আমার নিজের টাকা বেশি ছিল না, মাকে একটু বেশি টাকা দিতে হয়েছিল সেবার, তাই নিজের ইচ্ছের ওপর আরো বেশি করে লাগাম টানছিলাম। ছোট্ট একটা দোকান থেকে 2 টাকার মুড়ি আর 3 টাকার বাদাম কিনে নিয়েছিলাম। বালিগঞ্জ থেকে উসমিলের ফ্ল্যাটটা বেশ দূর, সেই আলিপুর। সময় থাকলে হেঁটেই চলে যেতাম। কতক্ষণ আর লাগতো? বড়জোর ঘন্টা 100 ঘন্টা। কিন্তু সেটা করা ঠিক মনে হলো না। কলকাতায় বহু লোক আছে যারা 15 মিনিট হাঁটতে হবে শুনলেই মনে মনে রোগা হতে থাকে, কিন্তু আমার কাছে হাঁটাটাই তখন জীবনের অঙ্গ। কতদিন যে পার্ক সার্কাস থেকে হেঁটে ভবানীপুর ফিরেছি। কিন্তু তখন সন্ধে 7:30 বাজে আর আমি দাঁড়িয়ে বালিগঞ্জে।
তাই ওসব করলাম না। দ্রুত পৌঁছতে হবে ওই ফ্ল্যাটে। কিন্তু তারপর কি বলবো? ব্যর্থ মনোরথের গল্প শোনাবো? সেদিন সকাল 8:30 নাগাদ উসমিলের ফ্ল্যাটে পৌঁছে গিয়েছিলাম। কথা ছিল সেই কল্যাণগড়ে যাব। গাড়ি করে যেতে 2-2.5 ঘন্টা মতো লাগবে, তাই সকাল সকাল বেরোলে তাড়াতাড়ি ফিরতেও পারবো। বুড়ি দরজা খুলে দিয়েছিল। জুতো খুলে জিজ্ঞেস করেছিলাম, ম্যাডাম রেডি? দিদির তো জ্বর হয়েছে, শুয়ে আছেন, আপনাকে ভেতরে যেতে বললেন, আসুন। বুড়ির পেছন পেছন উসমিলের বেডরুমে ঢুকেছিলাম। এমন দুধ সাদা বেডরুম কোনোদিন দেখিনি আমি। দেওয়াল, কার্পেট, বালিশ, লেপ, আসবাবপত্র সব সাদা। দেখে মনে হচ্ছিল গোটা ঘরটাই যেন সাবানের ফেনায় ডুবে আছে। একটা সাদা বিন ব্যাগ দেখিয়ে উসমিল বলেছিল, বসো। মানে তোমার জ্বর? হ্যাঁ, তাই আজ আমি যেতে পারবো না, তোমায় একাই যেতে হবে। আমি বিহারীকে বলে রেখেছি তোমায় গাড়ি করে নিয়ে যাবে। ওই কল্যাণগড়ে গিয়ে তুমি খুঁজে বের করো সীমন্তিনীকে। আমি একা যাব? তাহলে গাড়ির কি দরকার? গাড়িতে নয়, ট্রেনে বেরিয়ে যাচ্ছি। শিয়ালদা থেকে হাবড়া বা বনগাঁ লোকাল ধরবো। আর হাবড়ায় নামবো না, তার আগে স্টেশনে নামবো। ওখান থেকে কল্যাণগড় যাওয়া সোজা। ট্রেনে? বুড়ি বলছিল ওই রুটে খুব ভিড় হয়, ওর মামার বাড়ি ওই দিকে। ইটস লাইক ক্যাটলস প্যাকড ইন আ ট্রেন। ক্যাটেলস নয়, মানুষ। আমরা ইন্ডিয়ানরা ছোট থেকেই তেঁতুল পাতার কনসেপ্টে বিশ্বাসী। মানে? আমার দিকে অবাক হয়ে তাকিয়েছিল উসমিল, আর সেই তাকানোটুকুতেই কেমন যেন থমকে গিয়েছিলাম। মুড়িটা শেষ করে বাস ধরলাম। যেতে যখন হবেই আর দেরি করে লাভ কি? তাছাড়া উসমিলের শরীর খারাপ, হয়তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। সন্ধেবেলা বাসে ভালোই ভিড় থাকে, তাও কোনো মতে একপাশে একটু জায়গা করে নিলাম। বাঙালিদের মধ্যে 6 ফুট লম্বা মানুষ খুব একটা দেখা যায় না। দেখলাম লেডিস সিটের থেকে একটা অল্প বয়সী মেয়ে ভিড়ের ফাঁক দিয়ে ঝাড়ি মারছে, চোখে চোখ রাখার চেষ্টা করছে। চোখ ফিরিয়ে নিলাম। মনে পড়ে গেল উসমিলের মুখটা। এখন যদি থাকতেন মেম সাহেব, তাহলে আবার হয়তো হুমকি দিতেন। সকালে অবাক হয়ে তাকিয়েছিল একবার। জানলার সাদা লেসের পর্দা দিয়ে আলো এসে পড়ছিল ওর মুখের একপাশে। অগোছালো ছোট চুল, টানা তুলি দিয়ে আঁকা চোখ, আর সর্দিতে গোলাপি হয়ে যাওয়া নাকের মাথা। আচমকা কেউ যেন আমার গলায় একটা গিঁট বেঁধে দিয়েছিল। বুকের ভিতর ছটফট করে উঠেছিল 19টা খরগোশ। ওই মুহূর্ত থেকে আমার জীবনের রোদের রংটাই পাল্টে গিয়েছিল। কথা বলতে পারছিলাম না। এত সুন্দর কাউকে কোনোদিনও দেখিনি। এমন পদ্মের পাপড়ির মতো গায়ের রং মানুষের কি করে হয়? অসুস্থ হয়েও এত অদ্ভুত সুন্দর থাকা যায়? ও অবাক চোখে প্রশ্ন করেছিল, কি হলো? তেঁতুল পাতার ব্যাপারটা কি? জীবনে কোনো কোনো জিনিস আছে যা স্বপ্নেও দেখতে নেই। সেই স্বপ্নটাই দেখতে শুরু করেছিলাম আমি। নিজেকে সামলানোর দরকার ছিল, নিয়েছিলাম সামলে। বলেছিলাম, ওটা একটা বাংলা প্রবাদ। যাকে আমি বেরোচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব খবর নিয়ে আসবো। উসমিল হাউস কোটের পকেট থেকে 5টা 100 টাকার নোট বের করে আমার দিকে বাড়িয়ে বলেছিল, এটা রাখো, ফর ইয়োর এক্সপেন্সেস। টাকাটা নিয়ে ভেতরে ভেতরে কেন্নর মতো গুটিয়ে গিয়েছিলাম আমি। টাকাটা হাত বদল হওয়ার সময় উসমিলের আঙুলের ছোঁয়া লেগেছিল সামান্য, বিদ্যুৎ স্পর্শ। কিন্তু তারপরেই আমার পেতে রাখা হাতটা দেখেছিলাম, আর বুঝেছিলাম দুটো হাতের পার্থক্য। বুঝেছিলাম আমার মনের মধ্যে উসমিলের জন্য তৈরি হওয়া ভালো লাগা সবটুকু ছিঁড়ে পুড়িয়ে নিশ্চিহ্ন করে দিতে হবে। টাকাটা দিয়ে উসমিল গম্ভীরভাবে বলেছিল, মনে রাখবে, দাদুর কাছে শুনেছি সীমন্তিনীর নাকি নাকের উপর একটা তিল ছিল, সেটাই ওর আইডি মার্ক। ওটাই লক্ষ্য করবে। আর হ্যাঁ, সোজা যাবে আর সোজা আসবে, পথে কোনো মেয়ের সঙ্গে ঝাড়ি করবে না, বুঝেছ? কাজের সময় ওসব একদম ভালো নয়। ঠিকানা লেখা কাগজটায় দেখেছিলাম সীমন্তিনী আর বড়ুয়া নেই, দস্তিদার হয়ে গিয়েছে। আশা ছিল খবর পাওয়া যাবে নিশ্চয়ই। লোকালে করে অশোকনগর নেমে
অটো পাল্টে পাল্টে কল্যাণগড় মোড় পৌঁছতে 1.5 ঘন্টার মতো সময় লেগেছিল। ওই সব অঞ্চলে বড় বড় অটো চলে, ওরা বলে ডিজেল অটো। রোদে কেমন যেন একটা ঝিম ধরা ভাব, হাওয়ায় আলস্য, চারদিক গাছপালার সবুজ ছায়ায় মোড়া। জায়গাটা খুব সুন্দর, নির্জন। শহরের মতো এত হিজিবিজি শব্দ আর লোকজন নেই। ঠিকানাটায় পুষ্পেন্দু ঘোষ দস্তিদারের নাম ছিল। ইনি সীমন্তিনীর হাজবেন্ড। মোড়ের পাশেই একটা বড় বটগাছ, গোড়াটা সিমেন্ট দিয়ে গোল করে বাঁধানো। সেখানে 2 ছেলে বসে আড্ডা দিচ্ছিল। মফস্বলের সবাই সবাইকে মোটামুটি চেনে। আমি নিজে মফস্বলের ছেলে বলেই এটা জানি। ছেলে দুটোকে জিজ্ঞেস করেছিলাম, ভাই এখানে পুষ্পেন্দু ঘোষ দস্তিদারের বাড়িটা কোথায়? কি নাম? পুষ্পেন্দু ঘোষ দস্তিদার। ও, জুতো পুষতেন? হ্যাঁ হ্যাঁ, ওই সামনে চলে যান, দেখা যাচ্ছে এখান থেকে। ওই গোলাপি রঙের বড় দোতলা বাড়িটা, হ্যাঁ চলে যান। জুতো পুষবেন মানে? আরে ও কিছু না, ওর জুতোর ব্যবসা আছে কলকাতায়, মাল্লুক প্রচুর। হ্যাঁ, কিন্তু হার কিপটে। আমাদের দুর্গাপুজোয় মালটা 31 টাকা চাঁদা দেয়, আর ভোগ নেওয়ার সময় বাড়ির সমস্ত ঘটি বাটি পাঠিয়ে দেয়, বোধহয় স্নানের বালতিগুলোও পাঠায়। একদম চিড়িয়াখানার পিস দাদা, যান বুঝবেন, যান যান। এখানে বাড়িগুলোকে দেখলেই বোঝা যায় একসময় কোয়ার্টার ছিল, কিন্তু এখন রদবদল করে নানান ডিজাইন করা হয়েছে। ডোরবেল বাজাতেই একজন বয়স্ক কাজের মহিলা বেরিয়ে এসেছিলেন। জিজ্ঞেস করেছিলেন, কাকে চাই? পুষ্পেন্দুবাবু আছেন? মহিলাটি উত্তর দেওয়ার আগেই পেছন থেকে একজন বলেছিলেন, আমি পুষ্পেন্দু। কি ব্যাপার? দেখি 70 কালো বেঁটে একজন লোক, পাকা ভুরু দুটো বিরক্তিতে কুঁচকে আছে। বলেছিলাম, আমি কলকাতা থেকে আসছি একটা দরকারে। সেলসম্যান নাকি? না না, ওসব নয়। আচ্ছা, সীমন্তিনী দেবী কি আপনার স্ত্রী? উনি কি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি নিয়ে পাশ করেছিলেন? হ্যাঁ, কেন? ওর কাছে একটা খবর জানার ছিল, ওর এক কলেজের বান্ধবী সম্বন্ধে। আপনি কে বলুন তো? আমার নাম পুনর্জিৎ চৌধুরী। কলকাতায় রিভিলিং ট্রুথ প্রাইভেট ইনভেস্টিগেশন এজেন্সিতে কাজ করি। ওর সঙ্গে কি একবার কথা বলা যেতে পারে? মানে আমরা একজনকে খুঁজছি, তিনি আপনার স্ত্রীর খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সে তো হলো, আপনি কে? গোয়েন্দা? না না, মানে আমি ওদেরই এক ব্যাচমেটের কাছ থেকে এসেছি। উনি আসলে একজনকে খুঁজছেন। দূর বাবা, যত ঝামেলা। ওসব হবে টবে না। প্লিজ প্লিজ, একবার যদি, আসলে খুব খুব দরকার। তুমি কে হে? তোমায় বাড়িতে ঢুকতে দেবো কেন? যদি ডাকাত হও, বাড়িতে ঢুকে সবকিছু দেখে তারপর যদি রাতে হানা দাও, তখন? দেখুন, আমি আমার নাম বললাম, কলকাতায় কোথায় চাকরি করি সেটাও বললাম, ফোন নাম্বার দিচ্ছি। আমার বস এক্স পুলিশ অফিসার, নাম সত্যভূষণ রায়। আমি বহু দূর থেকে এসেছি। প্লিজ আপনার স্ত্রী আমার সঙ্গে যদি একটু কথা বলেন, আমার খুব উপকার হয়। প্লিজ। কথা বলবে? আচ্ছা, এমন কান্নাকাটি করছো যখন, এসো। তবে দেখো, সিমি যদি তোমার সঙ্গে কথা বলে। আমার সঙ্গে তো গত বছরে একটাও কথা বলেনি। বাসে যেতে যেতে সকাল থেকে যা যা ঘটেছে সব একবার রিভিশন দিয়ে নিচ্ছিলাম। ওই মেয়েকে বিশ্বাস নেই, কখন যে কি জিজ্ঞেস করে। উত্তর দিতে না পারলে আবার এমন কিছু বলে বসবে যে, সুতরাং প্রস্তুতি নিয়ে যাওয়াই ভালো, অন্তত যতটা পারা যায়। হঠাৎ পকেটে ফোনটা নড়ে উঠল আচমকা। ভাবলাম এখন আবার কে? বিরক্তিকর। মন্দের ভালো, ভিড়টা আর বাড়েনি, বরং হাজরার পরে একটু কমেছে। আমি মোবাইলটা বের করে দেখলাম, অচেনা নম্বর। চট করে অচেনা নম্বর ধরি না আমি, কিন্তু কেন জানি না সেদিন ধরলাম। হ্যালো, কে বলছেন? মৌরিমা সেনকে খুঁজে বার করার শেষ সূত্র ব্যর্থ। খবরটা জেনে কি করবে উসমিন? চটে যাবে জিতুর ওপর? বিরক্ত হবে? নাকি দুঃখ পাবে? নাকি কেস বন্ধ করে ফিরে যাবে বেঙ্গালুরু? ওর শরীরই বা কেমন আছে? আখিকে কি ফোন করলো জিতু? হিতেশ আর ওর দিদির সংসারেই বা আবার কি অঘটন ঘটল? উত্তর রইল পরের পর্বে।
শুনলেন সরঞ্জিৎ চক্রবর্তীর কম্পাস। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়। নাট্যরূপ শুদ্ধ সত্য দাশগুপ্ত। পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য। আবহ সঙ্গীত কৌশিক দাস। সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। প্রযোজনায় ভিজুয়াল অডিও। গল্প পাঠে স্পন্দন দাস, উষ্মিল ত্রিনাঞ্জনা দাস, বিহারী রূপন দাশগুপ্ত, জিতু মির্চি অগ্নি, জিতুর মা কেয়া মুখার্জি, বস অভিষেক মুখার্জি, দিদি আম্রপালি ঘোষ মিত্র, নাতনি স্পর্শিতা পাল, পুষ্পেন শঙ্করী প্রসাদ মিত্র এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।